স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। ভোটের ট্রেনের প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কি ধরনের আলোচনা হয়েছে, কি বক্তব্য দিয়েছেন রাজনীতিবিদরা, সেটি তুলে ধরার জন্য। সেই ধারাবাহিকতা আমরা আজকেও একটু দেখতে চাই আসলে আজকে নির্বাচন নিয়ে কি বক্তব্য এসেছে। প্রথমে একটু আমি দেখতে চাই নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তিনি বলেছেন জাতীয় নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। একইভাবে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপির পক্ষ থেকে বলা হয়েছে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আজকের ভোটের ট্রেনের আয়োজন। তিনি অনেকগুলো কথা বলেছেন, কিন্তু এখানে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিএনপি মহাসচিবের একটি কথার সূত্র ধরে নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১-১১ সরকারের গঠনের ইঙ্গিত বহন করে এবং এটিকে তিনি ষড়যন্ত্র তথ্য হিসেবেই উল্লেখ করেছেন। পোলটকে আজকের রাজনৈতিক বিশ্লেষকরা আজকে রাজনীতি নিয়ে কি আলোচনা হয়েছে সেটা আমরা দেখলাম। বিএনপি মহাসচিবের একটি কথার সূত্র ধরে আজকে বিকেলের পর থেকে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি মহাসচিবের এই বক্তব্য ১-১১ সরকারকে টেনে আনার একটি ইঙ্গিত বহন করে। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে কথা বলার জন্য আলোচনার জন্য যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন। তিনি একই সঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ল সেলের সদস্য হিসেবে কাজ করছেন। আরমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আপনার কাছে প্রথমেই যেতে চাই এই প্রসঙ্গে যে আজকে এই যে এখন নির্বাচন নিয়ে যে আলোচনা, যে দ্রুত নির্বাচনের দাবির একটি কথা তোলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেই আলোচনার মাঝেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি বিএনপি মহাসচিব বলেছেন যে নির্বাচনের সময় নিরপেক্ষ একটি সরকারের প্রয়োজন হতে পারে এবং তিনি ছাত্র উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। এই টোটাল বিষয়টাকে আসলে এখন কোন দিকে মোড় নিচ্ছে আসলে রাজনীতিটা? আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রাজনীতির একটা উত্তপ্ত অবস্থানে পরিস্থিতিতে আমরা আছি। আর আজকের যে মন্তব্যগুলো হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছ থেকে যে বক্তব্য আসলো এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম যে ক্লারিফিকেশন দিলেন, এরপরে আমি মনে করি যে বিষয়টা একটু উত্তপ্ত অবস্থায় গিয়েছে। বাট এই সময়ে যখন নির্বাচন নিয়ে অনেক বেশি প্রশ্ন উঠছে, নির্বাচন নিয়ে অনেক বেশি পরিমাণে একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে, তখন আমার মনে হয় এই ক্লারিফিকেশনটা দরকার ছিল। তো প্রথমত যদি আসি যে নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই নিরপেক্ষ সরকারের টার্মটা আদৌ কতটুকু যৌক্তিক এবং আসলে এই সরকার কি আদৌ নিরপেক্ষ বলা যাবে কিনা। তো যদি এখানে আমাকে দেখতে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারে যে উপদেষ্টা হিসেবে আমাদের যে ৩ জন ছাত্র প্রতিনিধি যোগ দিয়েছেন এবং তারা যে সরকারে সার্ভ করছেন, তারা কতটুকু এই নতুন রাজনৈতিক দল যেটা গঠন হতে যাচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কতটুকু জড়িত। তো ওনাদের উপদেষ্টা পদে যোগদানের পর থেকে এটা খুব স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে তারা এই সরকারের অংশ নন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো রাজনৈতিক অথবা সাংগঠনিক কার্যক্রমের সাথে তারা কোনোভাবে যুক্ত নন। তো সেক্ষেত্রে তাদের যে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা আজকে আসছে, সেটাকে আমি মনে করি যে খুব একটা যৌক্তিক না এবং এটা সাবস্টেনশিয়েট করার মতো আমি মনে করি না যে কোনো রকম তথ্য অথবা উপাত্ত আছে এখন বর্তমানে। দ্বিতীয়ত যে প্রশ্নটা আসছে যে বর্তমান সরকার যে সরকারটি আছে তাদের যে পারপাস, তারা কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে হচ্ছে যৌক্তিক সংস্কার এবং দেশের যে এই ১৫ বছরের ফ্যাসিবাদী আমলে যে রাষ্ট্রযন্ত্রের যে হচ্ছে একটা ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, রাষ্ট্রের প্রতিটি বিভাগ প্রতিটি সেক্টর যেভাবে আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে তাদের দুর্নীতি, তাদের অনিয়মের কারণে একেবারে যেভাবে হচ্ছে ভেঙে পড়েছে, সেটাকে মোটামুটিভাবে এবং যৌক্তিকভাবে যে সংস্কারটি প্রয়োজন সেটা ইনশিওর করে তার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। এবং অলরেডি আমরা যেটা দেখেছি যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছ থেকেও আমরা দেখেছি যে নির্বাচনের সময়সীমা সম্পর্কে স্পষ্ট কিছু বক্তব্য এসেছে। তো সেক্ষেত্রে এই বক্তব্য আসার পরে আবার নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা তোলা হচ্ছে, এটা আমি খুব একটা যৌক্তিকতা দেখছি না।
সেক্ষেত্রে এই যে কথা বলা হচ্ছে যে তারা ছাত্ররা একই সঙ্গে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, যদি তারা নতুন কোনো দল আসে সেই জায়গায় উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি থাকাটাকে তিনি সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। যদি কোনো নির্বাচনকে ঘিরে যদি কোনো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে, যেটি আজকেও আক্তার হোসেন বলেছেন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, যে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে, সেই জায়গায় আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, তাদের ভূমিকা কি থাকবে আসলে? আচ্ছা, যতদিন পর্যন্ত তারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে তারা তাদের অবস্থান রাখছেন, ততদিন পর্যন্ত রাজনৈতিক দল এর গঠনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি যেটা আগে বলেছি যে এই সরকার গঠনের পর থেকে তাদের কাছে এটা স্পষ্টভাবে ক্ল্যারিফাই করা হয়েছে যে এই সরকারের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক যে অগ্রগতি যেটা গঠন হতে যাচ্ছে সেখানে তাদের সংশ্লিষ্টতা নেই। এবং আজকে আপনি যদি আমাদের একজন উপদেষ্টার, আমাদের ছাত্র প্রতিনিধি উপদেষ্টার যদি আপনি স্ট্যাটাস দেখেন, সেখানে সে ক্ল্যারিফাই করেছেন যে রাজনৈতিক দলে যদি তারা অংশগ্রহণ করেন, তারা যদি যোগদান করেন, অবশ্যই তারা উপদেষ্টার পদ থেকে সরে এসে এবং সেখান থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলে যোগদান করবেন। তো সেক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় যে স্পষ্ট যে হচ্ছে ছাত্র প্রতিনিধি যারা এই সরকারে আছেন উপদেষ্টা হিসেবে, ছাত্র উপদেষ্টা, তাদের পক্ষ থেকে রাজনৈতিক দলের সাথে এখন পর্যন্ত সংশ্লিষ্ট হয়ে এই সরকার অথবা পরবর্তী যে নির্বাচনের যাত্রা সেটাকে প্রভাবিত করার কোনো প্রকার সুযোগ নেই। এবং যে প্রশ্নটা আমাদের কাছে বারবার আসছে যে রাজনৈতিক দল গঠন হওয়ার ক্ষেত্রে এই ছাত্র প্রতিনিধি যারা আছেন, তাদের সরকারের ছাত্র উপদেষ্টা যারা আছেন, তাদের কতটুকু সংশ্লিষ্টতা আছে, এটা পুরোপুরিভাবে ক্ল্যারিফাই করা হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের যে রাজনৈতিক যাত্রা এবং রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে তাদের যে প্রিপারেশন, তাদের যে গঠনমূলক যে কাজগুলো হচ্ছে, এটা আমাদের অর্গানোগ্রাম আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আপনি জানেন যে একটি অর্গানোগ্রাম করা হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটি সেই অর্গানোগ্রামের ভিত্তিতে তাদের কাজ এবং কার্যপদ্ধতির বিশ্লেষণের মাধ্যমে তারা এলাকা ভিত্তিক তাদের রাজনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করছেন। রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে যে প্রিপারেশন দরকার, যেভাবে যে গঠনমূলক প্রস্তুতি দরকার, সেটা তারা স্বতন্ত্রভাবে নিজেদের প্রস্তুতির মধ্য দিয়ে নিচ্ছেন। তো এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের 3 জন উপদেষ্টা আছেন, ছাত্র উপদেষ্টা আছেন, তাদের সাথে এই কার্যক্রম, এই গঠনমূলক প্রক্রিয়া এবং এই প্রোগ্রেসের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। আরমান, নাহিদ ইসলাম বলেছেন যে জাতীয় সরকারের কথা বিএনপি এখন বলছে, সেই জাতীয় সরকার বিএনপির কারণেই গঠন করা যায়নি। সেই প্রসঙ্গে আপনার সঙ্গে আমরা কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব আমাদের আজকের অতিথির সঙ্গে। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন। আরমান, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে এই যে জাতীয় সরকারের কথা বিএনপি এখন বলছে, তারা বলছে তারা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করবে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে। এইটাকে প্রসঙ্গ নিয়েই আজকে নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন যে এই জাতীয় সরকার 5ই আগস্টের পরেই গঠিত হতে পারত, সেখানে ছাত্রদের আসার প্রয়োজন ছিল না। এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যতগুলো পক্ষ ছিল, নাগরিক সমাজ ছিলেন, যতগুলো রাজনৈতিক শক্তি ছিল, তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠিত হতে পারত। সেখানে বিএনপির বাধার মুখেই সেই জাতীয় সরকার গঠন করা যায়নি। এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলেন, এবং কি এই ধরনের কথা বলা হয়েছে যে ক্যান্টনমেন্টে বসেই সরকার গঠনের এক ধরনের প্রক্রিয়া চলেছিল, সেখান থেকে অনেক শক্ত অবস্থানের কারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আরমান। জি, আচ্ছা, যে জাতীয় সরকারের কথা যেটা বলা হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পরে জাতীয় সরকার যদি গঠন করা হতো সেটার পক্ষেই থাকতো। কারণ ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে যদি একটি কালেকটিভ একটি গভর্নমেন্ট গঠন করা যেত, ন্যাশনালি যেটা অ্যাকসেপ্টেন্স থাকতো, সেটা কিন্তু আমার মনে হয় রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জন্য বেশ ভালো হতো। কিন্তু ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন জনাব নাহিদ ইসলাম কিন্তু এটা ক্ল্যারিফাই করেছেন যে এই জাতীয় সরকার গঠনের পক্ষে কিন্তু বিএনপির মতামত ছিল না। কারণ হচ্ছে সরকারের মেয়াদ। এই সরকারের জাতীয় সরকার যখন একটি গঠন করা হতো, বিভিন্ন রাজনৈতিক দল যারা হচ্ছে বিএনপি, জামাত সহ যারা ফ্যাসিবাদ বিরোধী এবং ফ্যাসিবাদের আমলে যারা হচ্ছে প্রত্যক্ষভাবে নির্যাতিত ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে যদি রাজনৈতিক দল গঠন, জাতীয় সরকার গঠন করা হতো, সেক্ষেত্রে এই সরকার আমার মনে হয় যে আরও বেটার ফাংশন করতে পারত এবং প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ঐক্যমত এবং জনগণের প্রতিটা সেক্টরের পলিটিক্যাল মাইন্ডের একটা অ্যাকুমুলেশনের মাধ্যমে এই সরকার আরও বেটার পারপাস সার্ভ করতে পারত। এবং আপনি যেটা জনাব নাহিদ ইসলাম বলেছেন, যদি জাতীয় সরকার গঠন করা হতো, স্টুডেন্টরা কিন্তু সে সরকারে থাকার প্রয়োজন বোধ মনে করতো না।
তো এই জিনিসটা খুবই সেন্স মেক করে যখন আপনি রাষ্ট্রের যে পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা আছে, পলিটিক্যাল পার্টিজ আছে 5 তারিখের পরে, তারা যখন একত্রে একটা রাজনৈতিক দল গঠন করতো, সেখানে রাষ্ট্রের যতটা পলিটিক্যাল পার্টিজ আছে, যত রকম পলিটিক্যাল স্টেক হোল্ডার আছে, তাদের সেখানে একটা ইকুয়াল রিপ্রেজেন্টেশন এবং ইকুয়াল রিপ্রেজেন্টেশনের একটা সুযোগ কিন্তু ছিল। তো যেহেতু সেটা হয়নি এবং সেটা যেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিএনপির প্রত্যক্ষ বাধার কারণে সেটা হয়নি, সেক্ষেত্রে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে আমাদেরকে পরবর্তীতে যেতে হয়েছে, বাংলাদেশকে যেতে হয়েছে। তো সেক্ষেত্রে বিএনপি এখন যে জাতীয় সরকারের কথা বলছে ইলেকশনের পরে, সেটা কিন্তু শুরুতেই হতে পারতো। যে সলিউশনটা তারা চিন্তা করছেন একটা পার্টিকুলার টাইমে ইলেকশনের পরে, যারা জাতীয় সরকারের কথা চিন্তা করছেন, সেটা যদি সেই 5ই আগস্ট পরবর্তী সময়ে হয়ে যেত এবং তারা যদি ওখানে সমর্থনটা রাখতেন, তাহলে আমার মনে হয় যে এই সরকার এবং নির্বাচন নিয়ে যে পরিমাণ আমরা এখন উত্তপ্ত পরিস্থিতি দেখছি, নানা রকম প্রশ্নের উদ্রেক দেখছি এবং একটা যে অনৈক্য সিচুয়েশন আমরা এখন রাইজ করতে দেখছি, সেটা অনেকটাই কিন্তু প্রশমিত হতো। তো সেই জায়গাটা যথাযথই বলেছেন এবং যথাযথই ছিল আমাদের যে দাবিটা, আমাদের যে চিন্তাটা, যে জাতীয় সরকার প্রয়োজন ছিল, কিন্তু সেখানে এই যে প্রত্যক্ষ বাধা। আর মানে আপনার সঙ্গে আরো আলোচনা করবো এই বিষয়ে, যুক্ত থাকুন আমাদের সঙ্গে জাতীয় সরকারের বিএনপির অবস্থান এবং আজকে নাহিদুল ইসলামের স্ট্যাটাস প্রসঙ্গে। আর মানে আপনার কথা শেষ করুন। জি, এখানে আপনি যখন আজকে যদি দেখবেন বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন না হয়, তখন 1-11-র মতো পরিস্থিতির আশঙ্কা করছেন। এখন কথা হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের কথা চিন্তা করছে, এই যে নির্বাচন সংস্কার কমিশন হলো, নির্বাচন কমিশন গঠন করা হলো, সেখানে কিন্তু পরিপূর্ণভাবে প্রত্যেকটা দলের রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের কথা চিন্তা করা হচ্ছে। সেখানে ছাত্রদের একটা মতামত আছে স্পেসিফিক, যে এখানে যে আওয়ামী দোসর এবং আওয়ামী হত্যাকারী সন্ত্রাসী এই সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এছাড়া প্রত্যেকটা দল যারা গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদের আমলে যারা রাজনৈতিকভাবে নিষ্পেষণের শিকার হয়েছেন, তাদের প্রত্যক্ষ অংশগ্রহণই কিন্তু নির্বাচনের কথা চিন্তা করা হচ্ছে। এবং এই সরকার এই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন, যৌক্তিক সংস্কার করে, সেটাই কিন্তু চিন্তা করছে। যার কারণেই হচ্ছে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, যারা অলরেডি তাদের প্রস্তাবগুলো জমা দিয়ে দিয়েছে এবং সেই প্রস্তাবগুলো নিয়ে হয়তো আশা করি সামনের মাসে সরকার রাজনৈতিক দলের সাথে বসে একটা সমাধানের পথে আগাবে। কিন্তু ওই মুহূর্তে এখন নিরপেক্ষ সরকারের প্রশ্নটা তোলা হচ্ছে, সেটা আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি একটু আমার মনে হয় একটা অবান্তর প্রসঙ্গের সূচনা করে। আর যদি ব্যক্তিগতভাবে বলতে হয় যে জাতীয় সরকারের যে বিষয়টা ছিল, আমাদের যে সুযোগটা ছিল ওই 5ই আগস্টের পরে, সেটা আমরা নিজেদের সচেষ্টা থাকা সত্ত্বেও হয়নি, কারণ একটা বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ বাধার কারণে, যেটা আজকে আমাদের উপদেষ্টা নাহিদা ইসলামের বক্তব্যে উঠে এসেছে। আর মানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে বিএনপি মহাসচিব বলছেন ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, অন্যদিকে নাহিদ ইসলামও বলছেন এই যে প্রশাসনে বিএনপির অনেক লোককে নিয়োগ দেওয়া হয়ে গেছে, এরই মধ্যে তিনি অ্যাটর্নি জেনারেলের কথা বলেছেন, পুলিশ প্রধানের কথা বলেছেন, সেক্ষেত্রেও নিরপেক্ষতার বিষয়টি বিবেচনা করতে হবে। এই বিষয়ে আমরা আপনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবার যুক্ত হবো আমাদের অতিথির সঙ্গে। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন্ড। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেনের সঙ্গে। আরমান হোসেন, আমরা যে প্রসঙ্গটি কথা বলেছিলাম বিরতির আগে, যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচনের সময়, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে যুক্তি ছাত্র প্রতিনিধিরা সরকারে আছেন। আবার নাহিদ ইসলাম বলেছেন এরই মধ্যে প্রশাসনে বিএনপির অনেক লোক ঢুকে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরেকজন উপদেষ্টা, তিনি তার স্ট্যাটাসে বলেছেন বিএনপি অনেক তদবির করছে লোকজন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। তাহলে আসলে নির্বাচনের পরিণতি কি? আসলে আমরা যে নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, সেই নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে এই বাংলাদেশে? আচ্ছা, প্রথমত যে আসি যে বিএনপির বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বিএনপির লোকজনের নিয়োগের বিষয়টা, আপনি যদি দেখেন অ্যাটর্নি জেনারেলকে নিয়োগের বিষয় এখানে প্রশ্ন হয়েছে যে উনার নিয়োগটা আসলে কোন দলের মতামতের ভিত্তিতে এবং কোন দলের প্রত্যক্ষ প্রেশারের ভিত্তিতে হয়েছে। তো এখানে যদি আপনি বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেলের রাজনৈতিক পরিচয় যদি আপনি দেখেন, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, যদি আমি ভুল না বলে থাকি। তো সেখানে কিন্তু এই রাজনৈতিক দলের, বিএনপি বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলের যে একটা মতামত এবং বিভিন্ন নিয়োগ এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে লোকবল সেট করার ক্ষেত্রে তাদের কিন্তু প্রত্যক্ষ মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে না। এখন এই প্রশ্নটা প্রথমত আসে যে কেন বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল এই যে নিয়োগের ক্ষেত্রে তারা যে হচ্ছে ইকুয়ালি সুবিধা ভোগ করছে বা এখানে যে হচ্ছে লোকবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যক্ষ একটা ভূমিকা রাখছে,
এইটা কিন্তু বেশ স্পষ্ট। আপনি যদি এই নিম্ন আদালতে যে হচ্ছে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে রিসেন্টলি, 4,500-এর উপর পাবলিক প্রসিকিউটর নিম্ন আদালতে নিয়োগ করা হয়েছে। সেখানে আপনি যদি দেখেন যে এই লোকগুলো কারা এবং তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা কি, আপনি স্পষ্টভাবে যেটা কমন ব্যাকগ্রাউন্ড পাবেন, তারা বিএনপির রাজনৈতিক সাথে জড়িত ছিল, অথবা তারা বিএনপির মনোভাব, বিএনপি দলের প্রতি তারা সমর্থক অথবা কর্মী হিসেবে কাজ করেছেন। তো আপনি এছাড়া যদি দেখেন বিভিন্ন প্রশাসন, আপনার যদি আমরা বিসিএস এর এই যে অ্যাডমিন ক্যাডারের যে রিসেন্ট আমরা দেখলাম যে হচ্ছে তাদের সার্ভিস অ্যাসোসিয়েশনের একটা প্রতিবাদ ছিল, তারা বেশ ভালোভাবে ডেমনস্ট্রেশন করেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা প্রস্তাবের বিরুদ্ধে। সেখানেও কিন্তু বিএনপির বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা বা যথেষ্ট সহকারী যিনি ছিলেন একটা সময়, তার কিন্তু স্পষ্ট আমরা বক্তব্য দেখেছি যে হচ্ছে সরকারকে তারা সহায়তা করছেন, যদি এরকম কোনো ডিসিশন আসে তারা কিন্তু সেখানে প্রত্যক্ষভাবে সরকারকে ডিস্টেবিলাইজ করতে পারেন। তাদের সহায়তার কারণে এই সরকার কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক ফাংশন করছে। তো এই প্রসঙ্গগুলো যখন আমরা দেখতে পাই, এই প্রশাসনের কথা বলেন, আপনি যদি পুলিশেও দেখেন, পুলিশের যে আগের আইজিপি ছিলেন সেটা সম্পূর্ণ বিএনপির প্রত্যক্ষ নিয়োগেই হচ্ছে তিনি পদভিষিক্ত হয়েছিলেন। তো সেক্ষেত্রে কিন্তু এটা মানে এই প্রশ্নের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকে না যে গুরুত্বপূর্ণ পদগুলোতে সরকারের বাইরে। তাহলে নির্বাচন কিভাবে নিরপেক্ষ হবে আরমান? তাহলে নির্বাচন কিভাবে নিরপেক্ষ হবে যদি বিএনপির লোক সব জায়গায় থাকে? নির্বাচনের নিরপেক্ষতা যদি প্রশ্ন করতে হয় যে হচ্ছে এখানে আপনার কোন স্টেক হোল্ডারকে আপনি এককভাবে প্রায়োরিটি দিচ্ছেন কিনা, এখানে যখন পদগুলোর কথা বলা হচ্ছে সেখানে কিন্তু দেখা গেছে হচ্ছে আপনি যদি তাদের প্রেসক্রিপশনে যদি আপনি কিছু নিয়োগ না করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা নানা রকম বিরোধ সৃষ্টি হতে পারে। এবং যেটা স্পষ্ট হয়েছে যে 3 জন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বিএনপির প্রত্যক্ষ বিরোধিতার কারণে তাদের নিয়োগ কিন্তু করা হয়নি। তো এই বিষয়টা যখন আপনি বিস্তারিত আমরা যদি দেখি, তখন দেখা যায় যে হচ্ছে এই বিরোধের বিষয়টা কিন্তু খুবই প্রমাণিত এবং তাদের ইনফ্লুয়েন্সটা কিন্তু খুবই প্রুভড। এখন নিরপেক্ষতার প্রশ্ন যদি আসে, নিরপেক্ষতার প্রশ্ন প্রথমত তুলছে কারা? এই সরকার তাদের জায়গা থেকে তাদের রাজনৈতিক ভিশন থেকে কিন্তু এটা খুবই ক্লিয়ার করছে তারা একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে এবং নিরপেক্ষ নির্বাচনে তাদের এইমটা হচ্ছে নিরপেক্ষ একটা নির্বাচন। কিন্তু ওই যে জায়গাগুলো নিয়োগগুলো হচ্ছে, এটা শুধু এককভাবে বিএনপির হচ্ছে না, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু তাদের স্টেকটা নেওয়ার জন্য প্রত্যক্ষভাবে কাজ করছে, লবিং করছে, তদবির করছে। এটা ওপেন সিক্রেট। হয়তো আজকে নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ এটা স্পষ্টভাবে বলার পরে হয়তো এটা প্রত্যক্ষভাবে সামনে আসছে, বাট ইটস ওপেন সিক্রেট। এখন নিরপেক্ষতার জায়গা থেকে যে বিষয়টা আসছে যে এই নিয়োগগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায়, গুরুত্বপূর্ণ জায়গায় যে নিয়োগগুলো, এটা কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা মতামত এবং তাদের চয়েসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে ব্যালেন্সটা প্রশাসনিকভাবে এবং অ্যাডমিনিস্ট্রেশনালি যে ব্যালেন্সটা, সেটা হচ্ছে এক্সপেক্ট করা যায় যদি সরকার ঠিকভাবে এই জিনিসটাকে গভর্ন করতে পারে এবং সেই জায়গা থেকে যদি প্রপার মেইনটেনেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় যে নিরপেক্ষতা এখনও এনশিওর করা সম্ভব। তবে এই ক্ষেত্রে সরকারকে যদি পুরোপুরি নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি ড্রাইভ করতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে তদবির বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই যে চাপ প্রয়োগ করে যে নিরপেক্ষ লোকবল বা জনপদ নিয়োগ দেওয়ার যে চেষ্টা করা হয়, সেটাকে আমার মনে হয় যে থামাতে হবে। আপনি গুরুত্বপূর্ণ পজিশনে আপনি অ্যাটর্নি জেনারেলের পজিশন বলেন, পুলিশের আইজিপি বলেন এবং নির্বাচন কমিশনারের পদটাকে বলেন, এই জায়গায় যখন হচ্ছে একটা দলের নির্দিষ্ট প্রেসক্রিপশনে লোক যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ নির্বাচন দেওয়াটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। ধন্যবাদ আরমান হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেনের সঙ্গে, আলোচনা করছিলাম আজকে নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি সেটাকে নিয়ে বিএনপি মহাসচিব এবং নাহিদ ইসলামের যে মুখোমুখি মন্তব্য, সেটাকে ঘিরে আমরা আলোচনা করেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।